Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সানডে স্পেশাল এপিসোডে এবং আমি রাসেল আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি এবং আশা করব যে আপনারা শুক্রবার শনিবার 2 দিন পরেই আপনারা আবার যখন ফিরে আসেন আমাদের কাছে, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আপনারা আসলে আমাদের কতটা ভালোবাসেন বা আপনাদের আসলে হয়তো আমাদের কাছ থেকে আরো অনেক কিছুই জানতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে। রবিবার আপনাদের আবারও ফিরে আসতে হয়, সেজন্য আপনারা অলওয়েজ স্পেশাল। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। যেভাবে ঘটনাটি লেখা আছে সেভাবেই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে। Bhoot.com-এর এটি আমার প্রথম ঘটনাটি সিলেক্ট হলে পড়ে শোনাবেন। আমি মোহাম্মদ সোহেল। আমি এবং আমার পরিবার শুরু থেকেই ভূত FM এর অনেক বড় ফ্যান ছিলাম। মাঝখানে ভূত FM বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার দিনটা ভালো গেলেও রাতটা তেমন ভালো যেত না। Bhoot.com-এর মাধ্যমে সেই পুরনো ভালো রাত্রি ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ রাসেল ভাই। যেহেতু এটি আমার প্রথম ঘটনা, তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটা আমার নিজের সাথে। আমার বয়স তখন 17 বছর। সময়টি 2015। কোরবানি ঈদের ছুটিতে আমি, আমার বন্ধু মিজান এবং রাব্বি মিলে ঠিক করি আমাদের গ্রাম বিক্রমপুরে যাব। গ্রামটি সিরাজদি খান থানার অন্তর্ভুক্ত। গ্রামটির নতুন নাম ভাসানচর। যেই ভাবা সেই কাজ, গ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেই। 2 ঘন্টার মধ্যে গ্রামে পৌঁছে যাই। গ্রামে পৌঁছানোর পর আমাদের সাথে যোগ দেয় আমাদের ছোট 2 চাচাতো ভাই জাহিদ এবং শাকিল। পুরো দিনটা 5 জন মিলে মজা করতে করতে গ্রামটা ঘুরে দেখার পর সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে কথা বলতে বলতে একসময় ভূত প্রেত এই সমস্ত প্রসঙ্গ উঠে আসে। এই নিয়ে কথা বলতে বলতে একসময় মিজান এবং রাব্বির মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে যায়। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়ে যায়। তাই মিজান তখনই রাগ করে ঢাকায় ফিরে আসতে চাইলে আমি তাকে বাধা দিয়ে বলি, রাত হয়ে গেছে, সকালে তোকে গাড়িতে উঠিয়ে দেব। আমরা সবাই রুমে চলে আসলাম। আমরা যে যার ঘরে ছিলাম, সেই ঘরটি টিনের ঘর এবং আমাদের ঘর থেকে শাকিলের ঘরের দূরত্ব 5 হাত এবং জাহিদের ঘরের দূরত্ব 10 হাত। রাত প্রায় 1:30। মিজান ঘুমিয়ে আছে। আমি, জাহিদ, রাব্বি এবং শাকিল ঘরে বসে কার্ড খেলছি। তখন রাব্বি বলে উঠল, আমার ওয়াশরুমে যেতে হবে। আগেই বলে রাখি, জাহিদের বাবা মানে আমার চাচার নিষেধাজ্ঞা ছিল আমরা যেন কেউ রাতে একা ঘর থেকে বের না হই। তাই মিজান ও শাকিলকে ঘরে রেখে রাব্বিকে নিয়ে আমিও জাহিদ বাইরে যাই। বাইরে থেকে 3 মিনিটের দূরত্বে আমাদের টিউবওয়েল পার হয়ে সেই বাঁশঝাড়ে প্রবেশ করি। নিচ দিয়ে 1 মিনিটের দূরত্ব। রাব্বি ওয়াশরুমে গেলে আমি এবং জাহিদ বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর মিজান ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে মিজান, ওয়াশরুমে যাবি নাকি? মিজান আমাকে কোনো উত্তর দেয়নি, শুধু দাঁড়িয়ে আছে। এর মধ্যে রাব্বি ফিরে আসলে মিজানকে দেখে মাথা নিচু করে ঘরে চলে যায়। তখন মিজান কোনো কথা না বলেই ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। আমার সাথে দাঁড়িয়ে থাকা জাহিদ কোনো এক কাজে ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর জাহিদ এক দৌড়ে আমার কাছে ছুটে আসে এবং আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। জানতে চাইলে কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে, এক্ষুনি আয় আমার সাথে। আমি তখন তাকে বাধা দিয়ে বলি, মিজান ভয় পাবে, কি হয়েছে সেটা বল। সে আমাকে বলে, সব বাদ দিয়ে তুই আগে ঘরে আয়। আমি তাকে নিয়ে ঘরে আসার পরে দরজা লাগিয়ে দিই। তখন এক প্রকার রাগ হয়ে জাহিদকে ধমক দিয়ে বলি, ছেলেটার এমনিতেই মন ভালো নেই, তাকে বাইরে রেখে আসলি, সমস্ত ফাজলামি একটা সীমা থাকা উচিত। তখন হাঁপাতে হাঁপাতে আমাকে সে বলে, ভাই তুই একটু শান্ত হ আর বিছানার দিকে তাকা। আমি বিছানার দিকে তাকাতে দেখি 3 জন লোক ঘুমিয়ে আছে। একটা রাব্বি, একটা শাকিল আর একটা কে। ভালো করে লক্ষ্য করে দেখলাম সেটা আর কেউ না, সেটা মিজান। এটা দেখার পরে আমার গা শিউরে উঠল এবং তার চাইতেও বেশি ভয়ের ব্যাপার ছিল যে শাকিল আর রাব্বির সাথে ঘরে ঘুমিয়ে আছে এইটা আসল মিজান কিনা, বাইরে ওয়াশরুমে যে দাঁড়িয়ে আছে সেইটা আসল মিজান। এই ভাবতে ভাবতে কারেন্ট চলে গেল। আমরা বাইরে অস্বাভাবিক রকমের ঝড় শুরু হলো দেখতে পেলাম এবং জোরে জোরে বাতাস বইতে লাগলো যেন টিনগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। তখন আমি, জাহিদ, মিজান, শাকিল, রাব্বিকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকতে থাকি, কিন্তু কোনোভাবেই তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাদের একটুও ঘুম ভাঙেনি। সন্দেহ হলো তারা বেঁচে আছে কিনা, জানার জন্য তাদের বুকে কান দিয়ে বুঝতে পারি তারা বেঁচে আছে।
আমি জাহিদ কি করব বুঝতে না পেরে জোরে জোরে চাচাকে ডাকতে শুরু করলাম। কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে, ঘর থেকে চাচার ঘরে দ্রুত 10 হাত হলেও আমাদের ডাকার শব্দ ঘর থেকে বাইরে যাচ্ছে না। আমি আর জাহিদ কোনো কিছু না ভাবতে পেরে জোরে জোরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে শুরু করি এবং খাটের ওপরে দুজন মিলে ঘুমন্ত 3 ব্যক্তিকে জড়িয়ে ধরে কোনোভাবে চোখ বন্ধ করে শুয়ে জোরে জোরে সূরা পড়তে থাকি। তখন ভয় আর সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল মৃত্যুর খুব কাছে চলে এসেছি। এভাবে কতক্ষণ কেটেছিল জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরে পরের দিন সকাল 11টায় আমার চাচা যখন চোখে পানি ছিটিয়ে আমাদের ঘুম ভাঙায়, চোখ খুলে দেখি আমাদের আত্মীয় স্বজন দিয়ে ঘর ভর্তি। চাচার মুখে শুনি সকালে নাস্তা খাওয়ার জন্য যখন আমাদের ডাকা হয় তখন আমরা কেউ ঘরের দরজা খুলিনি, ঘর ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে। আশ্চর্য করা বিষয় হলো, আমরা আমাদের রাত্রের পুরো ঘটনা চাচাকে যখন বলি তখন চাচা আমাদের অবাক করে দিয়ে বলে রাত্রে নাকি কোনো ঝড় হয় নাই, এবং আমরাও বাইরে বের হয়ে দেখি ঝড়ের কোনো চিহ্ন নেই। তখন আমি ভাবতে লাগলাম, তাহলে কি রাত্রে ঘটনাগুলো হ্যালুসিনেশন ছিল? যদি হ্যালুসিনেশন হয় তাহলে জাহিদেরও কেন হ্যালুসিনেশন হবে? এছাড়াও তারা যখন 3 জনই রাত্রে একইভাবে ঘুম দিল তখন তাদেরকে কেন 3 জনকে একইভাবে জাগানো হলো? দ্বিতীয়ত, আমরা সকলেই একই সাথে ঘুমিয়েছিলাম, গেট ভেঙে আমাদের ঘুম ভাঙাতে হয়েছে। ঘটনাটি প্রায় 7 বছর হয়ে গেল, কিন্তু এখনো এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি বলবো যে আমরা আসলে এখানে অনেকেই শোনেন যারা অনেক ব্যাপারে জানেন এবং বোঝেন। তাদের মধ্যে কেউ চাইলে আমাদেরকে ইমেল করে এই ঘটনার ব্যাখ্যা দিতে পারেন। আপনিও চাইলে আপনাদের চারপাশে যে সমস্ত হুজুর বা যারা জানেন এরকম কোনো ব্যক্তির কাছ থেকে এই সমস্যার সমাধান চেয়ে নিতে পারেন। আমরা চলে যাব আজকের মতো, ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।